আজকে আমরা দেখো তোমাদের যে র্যাপিড টেস্ট রয়েছে এইচএস এর থার্ড সেমিস্টারের ফিজিক্সের হচ্ছে র্যাপিড টেস্টের আজকে আমরা সলিউশন করব চ্যাপ্টার ওয়াইজ। তো স্থির তড়িৎ ক্ষেত্র থেকে আমরা শুরু করব। ফার্স্ট যে কোশ্চেনটা বলেছে দেখো, বলেছে একটি মাধ্যমে তড়িৎ ভেদ্যতার একক কি। খুব ইজি কোশ্চেন এটা। তাহলে তড়িৎ ভেদ্যতার একক বার করতে বলেছে, তাহলে তোমার কুলম্বের সূত্র লাগবে। কুলম্বের সূত্র কি বলছে, এটা 1/4πε0 Q1 Q2 বাই হচ্ছে আর স্কোয়ার। তাহলে এখান থেকে এপসাইলন 0 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে, এটাকে আমরা একক বার বের করছি, তাহলে এটাকে কিউ দুবার কিউ আছে, তার মানে এটাকে কিউ স্কোয়ার লিখতে পারি। বেশ, তাহলে কিউ কিউ এর একক কি হয়, কুলম্ব। তাহলে কুলম্বের স্কোয়ার, বল হচ্ছে নিউটন, আর এটা দূরত্ব মানে আর, তার মাথায় স্কোয়ার আছে। তাহলে কুলম্ব স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2, এটা হবে রাইট অ্যান্সার। তাহলে এটা তোমার হচ্ছে অপশন বি। নেক্সট কি বলেছে, 2 নম্বর কোশ্চেনটা বলেছে যে কিউ আধান ও এম ভরের একটি কণাকে ই প্রাবল্যের সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হলে কণাটি টি সময়ে যে গতিশক্তি অর্জন করে তা হলো। তাহলে আমরা জানি যে কোনো তড়িৎ ক্ষেত্রে যদি চার্জকে রাখা হয় তার উপর ক্রিয়াশীল বল হচ্ছে এটা। আবার আমরা জানি বল সমান নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে এখান থেকে তুমি কি করবে, প্রথমে অ্যাক্সেলারেশনের ভ্যালুটা বার করে নাও। বেশ, এবার আমরা জানি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। তাহলে ইনিশিয়ালি রেস্টে ছিল ধরলাম, অ্যাক্সেলারেশন আমি বার করেছি, বসালাম, তাহলে টি সময়ে কতটা ভেলোসিটি অর্জন করলো সেটা বেরিয়ে গেল। এবার গতিশক্তি মানে হচ্ছে কাইনেটিক এনার্জির ফর্মুলা কি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম আর ভি এর জায়গায় এই মানটা বসিয়ে দাও, তাহলে এটা স্কোয়ার আছে, তাহলে এম টি এটা পুরোটার স্কোয়ার, তাহলে একটা এম ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হাফ কিউ স্কোয়ার ই স্কোয়ার টি স্কোয়ার বাই এম। তাহলে এটা আছে কোন অপশনে, অপশন বি। তারপরে নেক্সট তোমরা 3 নম্বর কোশ্চেন ট্রাই করো। 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, নির্দিষ্ট দূরত্বে রাখা দুটি বস্তুতে মোট কিউ পরিমাণ আধানকে দেওয়া হলো, কোন ক্ষেত্রে বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল বল হচ্ছে সর্বাধিক হবে। তাহলে এটা কনসেপ্ট থেকেও করা যাবে যে যদি কোনো আধানকে, ধরো কিউ পরিমাণ আধানকে দুটো বস্তুর মধ্যে এমন ভাবে ভাগ করলাম তাদের মধ্যে ক্রিয়াশীল বল হচ্ছে সর্বাধিক হয়, সেটা কখন হবে না, দুটো বস্তুতে যদি আমরা আধানটাকে সমান সমান ভাবে দিই, তাহলে কিউ বাই টু করে দিতে হবে সমান সমান করে, তাহলে বলটা সর্বাধিক হবে। এটা আমরা ডেরিভেটিভ দিয়ে বার করতে পারি, যেহেতু আমার মাথায় কনসেপ্টটা আছে, ডেরিভেটিভ আমরা এক্সট্রা করতে যাবো না, তাহলে টাইমটা আমার সেভ হবে। তাহলে এটা হচ্ছে তোমার এইটা রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে যে 4 নম্বর কোশ্চেন, 4-এরটা কি বলেছে, নির্দিষ্ট ব্যবধানে রাখা দুটি বস্তুতে 50 ইএসইউ মাইনাস 30 ইএসইউ আধান দেওয়া হলো, বস্তু দুটিকে পরস্পর স্পর্শ করে আবার আগের অবস্থানে রেখে দেওয়া হলো, এই অবস্থায় বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল বল প্রাথমিক বলের। আচ্ছা, যখনই বস্তু দুটোকে স্পর্শ করছে তাহলে মানে তাদের মধ্যে আধানের হচ্ছে বন্টন হবে। ধরো এই একটা বস্তু আর এই একটা বস্তু, এদেরকে স্পর্শ করেছি, তাহলে এখন মোট আধান কত হবে, সেটা হচ্ছে একজনের 50 একজনের -30, তাহলে মোট আধানটা হবে, এদের যোগ করতে হবে, তাহলে এদের যোগ করলে তোমার আসছে কত, 20। এইবার যখনই স্পর্শ করাচ্ছি সমানভাবে এই আধানটা সমানভাবে দুজনের মধ্যে ভাগ হবে, তাহলে এখানে 10 কুলম্ব চলে আসবে, এখানে 10 কুলম্ব চলে আসবে। বেশ, তাহলে এইবার বলের মধ্যে তাদের মানে যে বল রয়েছে সেটা বার করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে যখন আমরা স্পর্শ করাইনি তার আগে বলটা কত ছিল, কে ইন্টু চার্জ দুটোর গুণফল বাই হচ্ছে ডিস্টেন্সটা আমরা জানি না, ধরলাম আর। আচ্ছা, স্পর্শ করার পরে বলটা কত হয়ে যাবে, কে বাই আর স্কোয়ার একই থাকবে, শুধু চার্জটা পাল্টে গেছে, চার্জটা 10 হয়ে গেছে দুটোতেই, তাহলে 10 ইন্টু 10। তাহলে এখান থেকে এফ প্রাইম বাই এফ যদি আমি করি তাহলে আমার কত আসবে, 10 ইন্টু 10 বাই 50 ইন্টু 30, জাস্ট অনুপাত করে দিলাম, কাটো, এটা 3 দিয়ে কাটলো, এটা কাটলো, তাহলে এটা 1/15। তাহলে প্রাথমিক বল যেটা ছিল তার হচ্ছে 1/15 অংশ হয়ে যাবে, 1/15 অংশ। তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। তারপরে 5 নম্বর কোশ্চেনটা করো।
বলে যে নির্দিষ্ট দূরত্বে রাখা দুটি বস্তু কণার প্রত্যেকের আধান হচ্ছে কিউ। কর্ণ দুটি সংযোজক রেখার মধ্যবিন্দুতে আরো একটি আধান ক্যাপিটাল কিউ রাখা হলে সমস্যাটি সাম্যাবস্থায় থাকে, তাহলে কিউ এর মান কত হবে? চলো ছবিটা এঁকে ফেলি আমরা, এটা কিরকম হবে? ঠিক আছে, তাহলে এইটার কর্ণ বরাবর দুটো চার্জ আছে বলেছে, তাহলে এই বরাবর দুটো চার্জ আছে, এইখানে একটা আর এইখানে একটা। এই ডিস্টেন্সটাকে আমরা টোটাল ডিস্টেন্সটাকে আমরা 2r ধরে নিলাম। ঠিক তার মধ্যবিন্দুতে বলেছে একটা ক্যাপিটাল কিউ চার্জ আছে আর এই দুটো স্মল কিউ বলা আছে। তাহলে এই সমস্তটা যদি সাম্যাবস্থায় থাকতে হয় তাহলে আমরা যে কোনো একটা চার্জের উপর রেজাল্ট্যান্ট ফোর্সটাকে জিরো করব। ঠিক আছে, যে কোনো একটা চার্জের উপর রেজাল্ট্যান্ট ফোর্সটাকে জিরো করব। তাহলে আমি ধরো সাপোজ এই চার্জটার উপর আমি রেজাল্ট্যান্ট ফোর্স ক্যালকুলেশন করছি, তাহলে এই চার্জটার উপর রেজাল্ট্যান্ট ফোর্স ক্যালকুলেশন করলে এইটার জন্য পাবো আবার এইটার জন্য পাবো। তাহলে প্রথমে এইটার জন্য বার করছি, এইটার জন্য যদি বার করি, এইটার জন্য যদি বার করি, তাহলে রেজাল্ট্যান্ট ফোর্সটা কত হবে? এইটার জন্য এর উপর ফোর্স কত হবে সেটা হচ্ছে কিউ স্কোয়ার বাই 4πε0 2r তার হোল স্কোয়ার। আচ্ছা, এবার এইটার সঙ্গে এইটারও আর ইন্টারাকশন হবে, তাহলে এই দুটোর মধ্যে ক্রিয়াশীল বল কত হবে? এটা যদি 2r হয় তাহলে এইটুকু কত হবে? আর হবে, যেহেতু মধ্যবিন্দুতে আছে। তাহলে এইটার উপর বল কত হবে? সেটা হচ্ছে কিউ কিউ বাই 1/4πε0 আর স্কোয়ার। টোটাল বা লব্ধি বলটা কত হচ্ছে সেটা প্লাস করে দাও, তাহলে এইটা ইকুয়াল টু কি হতে হবে? জিরো হতে হবে, যেহেতু সমস্তটা সাম্য অবস্থায় আছে, তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা কি হবে? জিরো হবে। ব্যাস, এবার এটাকে সলভ করো। 1/4πε0 কমন নিয়ে নিলাম, তাহলে এখান থেকে তোমার চলে আসছে একটা কিউ কমন নিয়ে নিলাম, তাহলে কিউ বাই এটা হচ্ছে তোমার 4 ইকুয়ালস টু মাইনাস এইটা চলে আসবে তোমার কিউ বাই এটা আর স্কোয়ার ক্যান্সেল করে দাও, তাহলে এটা 1 হয়ে গেল। তাহলে কার ভ্যালুটা জানতে চাইছে? কিউ এর ভ্যালুটা জানতে চাইছে, কিউ এর ভ্যালুটা হয়ে যাবে মাইনাস কিউ বাই 4। তাহলে এই চার্জটা অবশ্যই নেগেটিভ নেচার হবে, ঠিক আছে, এবং ভ্যালুটা কত হবে? মাইনাস কিউ বাই 4। তাহলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপর 6 নম্বর কোশ্চেনটা দেখো। 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে? এম ভর এবং 2e আধানযুক্ত একটি আলফা কণাকে ভি গতিবেগে জেড পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি নিউক্লিয়াসের দিকে সোজাসুজি পাঠানো হলো, তাহলে তার ন্যূনতম দূরত্ব কত হবে? তাহলে ধরো এই একটা নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের আধান হচ্ছে প্লাস, এই নিউক্লিয়াসের দিকে যদি আমরা একটা আলফা কণাকে পাঠাই তাহলে আলফা কণার চার্জ কি হয়? সেটাও প্লাস হয়। তাহলে এদের আলফা কণাটা গতিবেগ আছে, তার মানে গতিশক্তি আছে, সেই গতিশক্তিটা কত? সেই গতিশক্তিটা যেহেতু ভি বেগে গেছে, ভরটা তোমার বলে দিয়েছি এম, তাহলে হাফ এম ভি স্কোয়ার। বেশ, এইবার এদের মধ্যে ধরো এটা প্লাস এটাও প্লাস, তাহলে এদের মধ্যে কুলম্ব রিপালশন কাজ করবে যেটা এর গতিটাকে বাধা দেবে, তাহলে সেই দুটো ইকুয়াল হবে। ঠিক আছে, সেই দুটো ইকুয়াল হবে, তবে তুমি ন্যূনতম দূরত্বটা পাবে। বেশ, তাহলে ন্যূনতম দূরত্বটা আমি ধরলাম আর, তাহলে ডিস্টেন্সে যখন আছে তখন আমার ক্রিয়াশীল বলটা কত? 1/4πε0, এদের মাঝের ডিস্টেন্স আর, তাহলে আর স্কোয়ার, সরি এটা ইয়ে দিয়ে তোমার বল দিয়ে না, এটা যেহেতু শক্তি তাহলে শক্তি দিয়ে করতে হবে। ঠিক আছে, শক্তি দিয়ে করতে হবে। তাহলে এর এই যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা স্থিতিশক্তির ভ্যালু কত হয়? স্থিতিশক্তির ভ্যালু হচ্ছে 1/4πε0, আর উপরে তোমার থাকে চার্জ বাই হচ্ছে আর। ঠিক আছে, মানে চার্জের স্কোয়ার বাই আর, তাহলে এই চার্জটা কত? এই চার্জটা হচ্ছে তোমার জেড ই, আর এই চার্জটা হচ্ছে তোমার 2e। তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল স্থিতিশক্তি কত হবে? এই সমস্তটা স্থিতিশক্তি কত হবে? সেটা হচ্ছে দুটো চার্জের মাল্টিপ্লিকেশন, আর নিচেতে হচ্ছে ডিস্টেন্স থাকবে, তাহলে এইটা ইকুয়াল হবে, যেহেতু এটা আমরা
শক্তি দিয়ে করছি, তাহলে বল দিয়ে করা যাবে না, ঠিক আছে, দুদিকে শক্তিকে ইকুয়াল করতে হবে। বেশ, এবার এটাকে সমাধান করো, সমাধান করে আরটাকে বের করে নাও। বেশ, তাহলে এখান থেকে দেখো আসছে আমার হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন 0 আর, আর এই দিকটা আমার চলে আসছে 2z স্কোয়ার। তাহলে এখান থেকে আর ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমার, আর ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এটা, এটাকে এখানে নিয়ে গেলাম 4z স্কোয়ার বাই, এটা নিচে চলে আসবে, তাহলে 4 পাই এম ভি স্কোয়ার এপসাইলন 0, তাহলে 4 কেটে গেল, তাহলে 4টা থাকবে না, শুধুমাত্র এটা থাকবে, তার মানে কোন অপশনটা হচ্ছে গো, অপশন ডি, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তারপরে 7 নম্বর কোশ্চেনটা করো। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, একটি আলফা কণাকে ভি বেগে কোনো নিউক্লিয়াসের দিকে পাঠালে তাদের কাছে আসা ন্যূনতম দূরত্ব হয় আর, তাহলে কণাটিকে 3 বেগে পাঠালে ন্যূনতম দূরত্ব কত হবে? বেশ, তাহলে এই আগের পোর্শনটা তোমাকে করে আসতে হবে, ঠিক আছে, আগের পোর্শনটা তোমাকে করে আসতে হবে, আগের পোর্শন থেকে আমি তোমাকে পেয়ে যাচ্ছি, দেখো ন্যূনতম দূরত্বটা হচ্ছে এইখানে, এই যে অ্যান্সারটা দেখো ভালো করে, তাহলে ন্যূনতম দূরত্ব হচ্ছে প্রপোর্শনাল টু কি ছিল, ভি স্কোয়ার ছিল, ঠিক আছে, ইনভার্সলি প্রপোর্শনাল ভি স্কোয়ার ছিল, ইনভার্সলি প্রপোর্শনাল ভি স্কোয়ার ছিল। তাহলে এবার এখানে ওই এইটা ইউজ করো, তাহলে আমি R2/R1 যদি করি, তাহলে কি হবে, V1/V2 এটার হোল স্কোয়ার, উল্টে যাবে যেহেতু ব্যস্তানুপাতিক। আচ্ছা, তাহলে প্রথম কেসে বেগটা কত বলেছে, ভি, দ্বিতীয় কেসে বেগটা বলেছে 3v। বেশ, তাহলে এটা হচ্ছে 1/9, তাহলে R2 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে, R2 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমার আচ্ছা, R1 এর ভ্যালুটা হচ্ছে R, তাহলে R/9, R/9, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরে 8 নম্বর কোশ্চেনটা বলেছে, একটি ঘনকের কোনো একটি শীর্ষবিন্দুতে কিউ আধান রাখা হলে ওই ঘনকের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? এটা আমরা জানি যে কোনো ঘনক যদি হয়, তাহলে তার শীর্ষবিন্দুতে যদি আমরা কোনো চার্জকে রাখি, ঠিক আছে, ধরো এইখানে রাখলাম, ঠিক আছে, তাই এই চার্জটার জন্য এর ভিতর দিয়ে কতটা ফ্লাক্স যায়, সেটা হচ্ছে Q/8 এপসাইলন 0, ঠিক আছে, কেননা এই তলটার উপর টোটাল এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টের অ্যারাউন্ডে আমরা টোটাল 8টা তল হচ্ছে কল্পনা করতে পারি, ঠিক আছে, 8টা এরকম ঘনক কল্পনা করতে পারি, ঠিক আছে, 8টা ঘনক একে ঘিরে রয়েছে, 8টা ঘনক একে ঘিরে রয়েছে, তাহলে একটা ঘনকের মধ্যে দিয়ে কত হবে, Q/8 এপসাইলন 0, তাহলে এটা রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার এইটা, অপশন সি, Q/8 এপসাইলন 0। ঘনকের আলাদা আলাদা পজিশনের জন্য তোমাকে করতে হবে, ঠিক আছে, ফেসে রাখলে কি হয়, মানে তলের মধ্যে রাখলে কি হয়, কেন্দ্রবিন্দুতে রাখলে কি হয়, শীর্ষবিন্দুতে রাখলে কি হয়, তো এই কোশ্চেন গুলো প্রায় এসে থাকে। আচ্ছা, এটা হয়ে গেল, নেক্সট আমরা চলে যাই এটাই। আচ্ছা, তারপরেটা কি বলেছে দেখো, বলেছে একটি তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা হলে তড়িৎ দ্বিমেরুর উপর, মনে রাখবে যে সুষম যদি হয় তড়িৎ ক্ষেত্রটা, তাহলে তার উপর কোনো রকমের বল কাজ করে না, লব্ধি বলটা কত হয়, 0 হয়, লব্ধি বলটা 0 হয়, কিন্তু তার উপর একটা টর্ক কাজ করবে, তার উপর একটা টর্ক কাজ করবে, তাহলে এখানে কি হচ্ছে, একটি টর্ক ক্রিয়া করে, প্রথম অপশনটা হচ্ছে রাইট। আর যদি সুষম তড়িৎ ক্ষেত্রটা যদি সুষম না হয়, অসম হয় তড়িৎ ক্ষেত্রটা, তাহলে সেক্ষেত্রে টর্ক এবং বল দুটোই থাকবে। তারপর কোশ্চেন নাম্বার 10 বলেছে এ বাহু বিশিষ্ট একটি ঘনকের মাঝে একটি, দেখো আবার মাঝে দিয়েছে, তাহলে এরকম ঘনক রয়েছে, এই ঘনকের ঠিক মাঝে বলেছে একটা চার্জ আছে, চার্জের মানটা বলেছে কিউ,
তাহলে মাঝে হলে প্রত্যেকটা মানে টোটাল যে ফ্লাক্সটা বেরোবে সেটা কত, কিউ বাই এপসাইলন জিরো। আর টোটাল কতগুলো তল আছে, টোটাল কতগুলো তল আছে দেখো, 8টা তল আছে তো, সরি 8টা না, করা হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা তল আছে, ঠিক আছে 6টা তল আছে। 6টা তল যদি হয় তাহলে এইটা হচ্ছে টোটাল ফ্লাক্সটা বেরোবে, তাহলে একটা তলের মধ্যে যদি চেয়েছে তাহলে 6 দিয়ে ডিভাইড করে দেবে, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার কিউ বাই 6 এপসাইলন জিরো। নেক্সট 11এরটা কি বলেছে, 11এরটা বলেছে বায়ু মাধ্যমে থাকা একটি গোলীয় পরিবাহী পৃষ্ঠের তলমাত্রিক ঘনত্ব সিগমা পরিবাহী পৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কত হবে। আচ্ছা, তড়িৎ ক্ষেত্রের মান কাছাকাছি, তড়িৎ ক্ষেত্রের মান কত হয়, গসের থিওরেম অনুযায়ী আমরা জানি যে পরিবাহী পৃষ্ঠের কাছাকাছি কোনো বিন্দুতে তড়িৎ প্রবল, এরকম একটা যদি আমরা ইনফাইনাইটের সিটের ক্ষেত্রে করেছিলাম, তার ভ্যালুটা কত ছিল, সিগমা বাই এপসাইলন জিরো, সিগমা বাই এপসাইলন জিরো, ঠিক আছে, তাহলে এটা রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার অপশন সি, সিগমা বাই এপসাইলন জিরো। নেক্সট বলেছে 12 নম্বর, এটা থিওরি বেসড কোশ্চেন, ঠিক আছে, 11 নম্বর কোশ্চেনটা। তারপরে 12 নম্বর কোশ্চেনটা বলেছে পি ভ্রামক যুক্ত একটি তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্র ই এর সঙ্গে সমান্তরাল ভাবে রাখা আছে। বেশ, তাহলে এরকম একটা তড়িৎ ক্ষেত্র রয়েছে, এই তড়িৎ ভ্রামক রয়েছে, তাহলে আমি ধরলাম এই দিকটাকে প্লাস, এই দিকটাকে মাইনাস, তাহলে আমার তড়িৎ ক্ষেত্রের তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ হবে মাইনাস থেকে প্লাসের দিকে, আবার তড়িৎ ক্ষেত্রটাও এই একই দিকে আছে বলেছে, সমান্তরাল বলেছে। এইবার কি বলেছে, এই অবস্থায় তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে ঘোরাতে গেলে, থিটা কোণে ঘোরাতে গেলে কত কৃতকার্য করতে হবে। বেশ, তাহলে আমি কৃতকার্যের ফর্মুলা জানি, কৃতকার্যের ফর্মুলা কি হয়, ঠিক আছে, এটা ডাইরেক্ট করতে পারো, পিই কত হয়, পিই 1 - cos থিটা, এটা হয়তো পিই 1 - cos থিটা হয়, ডাইরেক্ট করতে পারো এটা, এটা ফর্ম মানে ডিরাইভেশন বেস কোশ্চেন, এটা জাস্ট তোমাকে মনে রাখতে হবে, এটা রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। তারপরে 13 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 4 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার তলের এক্স ওয়াই তলের সঙ্গে সমান্তরাল আছে, বর্গাকার তল, আচ্ছা এক্স ওয়াই, ওই অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের মান তোমার বলে দিয়েছে, তাহলে ফ্লাক্স জানতে চেয়েছে, তাহলে আমরা জানি ফ্লাক্স মানে হচ্ছে, ফ্লাক্স মানে হচ্ছে ই ডট এটা, এইবার যদি এটা এক্স ওয়াই তলে থাকে, এক্স ওয়াই তলে থাকে, তাহলে তার এরিয়া ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে, এক্স ওয়াইটা বাদ দিয়ে, ঠিক আছে, তাহলে জেড এর দিকে হবে, জেড এর দিকে হবে, তাহলে এরিয়াটা হয়ে যাচ্ছে আমার 4 মিটার বাহু, তাহলে 4 × 4 মানে 16, আর ডিরেকশনটা কোন দিকে হবে, জেড ক্যাপ বরাবর। বেশ, তাহলে ই এর ভ্যালুটা দেখো দেওয়া আছে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, তাহলে আমরা ডট প্রোডাক্টে জানি যে অনলি শুধুমাত্র তোমার সেম হলে হয়, তাহলে কে এটা নেবো আমরা, এটা জেড না দিয়ে কে লেখো, তাহলে এখানে কে এখানে কে হয়ে গেছে, শুধুমাত্র কে টার্মটাই থাকবে ডট প্রোডাক্টের ক্ষেত্রে, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 48, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। তারপরে 14 নম্বর কোশ্চেনটা দেখি কি আছে, দেখো 14 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, বলেছে প্লাস কিউ ও মাইনাস কিউ আধান বিশিষ্ট 6টি ইলেকট্রিক ডাইপোলকে একটি ঘনকের মধ্যে রাখা হলো, তাহলে ঘনক থেকে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স কত হবে, তাহলে আমরা জানি যে তড়িৎ ফ্লাক্স মানে হচ্ছে, এই হচ্ছে আমার ফর্মুলা, তাই তো, এটা কি এনক্লোজ চার্জ মানে কতটা চার্জকে ঘিরে রয়েছে তলটা, ঠিক আছে, তাহলে যদি একটা ঘনক থাকে ধরো, সেই ঘনকের মধ্যে যদি আমি একটা
তড়িৎ দ্বিমেরু রাখি, একটা যদি রাখি, তাহলে একটা তড়িৎ দ্বিমেরুর মোট চার্জ কত হয়? একটা প্লাস একটা মাইনাস, মানে মোট চার্জটা কত হয়? 0। তাহলে মোট চার্জ যদি 0 হয় তাহলে একটার জন্য ফ্লাক্স কত হবে? 0 হবে। তাহলে 8টা থাকুক 10টা থাকুক, তড়িৎ ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু যদি থাকে তাহলে অবশ্যই তোমার ফ্লাক্সটা কি হবে? 0 হবে, কেননা তার মোট আধান হচ্ছে 0। তাহলে অপশন সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। তারপরে দেখো কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 তড়িৎ ক্ষেত্রটা বলা আছে এল বাহু বিশিষ্ট বর্গাকার, কোশ্চেন নাম্বার 15 ইটা তোমার বলা আছে এরকম, বেশ। আর ওয়াই জেড তল বলেছে, ওয়াই জেড তল, তাহলে ওয়াই জেড তল যদি হয় তাহলে আমার এটা কত হবে? অ্যালং ওয়াই জেড বাদ দিয়ে, মানে এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এক্স অ্যাক্সিস মানে আই ক্যাপ বরাবর। আর এল বাহু মানে ক্ষেত্রফলটা কত হবে? এল স্কোয়ার। তাহলে ই ডট এ যদি আমরা করি তাহলে ফ্লাক্স বেরিয়ে যাবে, তাহলে আই ক্যাপ হবে অনলি, তাহলে এ এল স্কোয়ার। এর আই কম্পোনেন্ট আর এর আই কম্পোনেন্ট হবে, যে এর সঙ্গে আই এর ডট করলে তো 0 হয়, তাহলে এ এল স্কোয়ার হচ্ছে তোমার রাইট অ্যান্সার, এ এল স্কোয়ার, অপশন বি। তারপর একটা কি বলেছে দেখো, এরকম একটা ফিগার দিয়েছে কোশ্চেন নাম্বার 16। বেশ, কোশ্চেন নাম্বার 16-এ এটা নাম দিয়েছে এ বি সি ডি। এ একটা কর্ণ, এ একটা কর্ণ, এটা ও পয়েন্ট, এখানে প্লাস কিউ আছে, এখানে প্লাস 2 কিউ আছে, এখানে মাইনাস 2 কিউ আছে, এখানে প্লাস কিউ আছে। বেশ, এবার কি বলেছে, একটি বর্গক্ষেত্রে 4টি শীর্ষবিন্দুতে 4টি আধান রাখা হলে ও বিন্দুতে থাকা একটি একক আধানের উপর ক্রিয়াশীল বলের অভিমুখ হবে। ক্রিয়াশীল বলের অভিমুখ জানতে চেয়েছে। বেশ, তাহলে দেখো এইটা এখানে একটা একক আধান রেখেছে, একক আধান, ঠিক আছে, একক আধান বলেছে, তার মানে 1 ইউনিট আধান রেখেছে। তাহলে এইটাকে যদি আমি একক ধনাত্মক আধান ধরে নিই তাহলে এ কি করবে? এইদিকে টানবে, এটাকে আকর্ষণ করবে, এ কি করবে? এদিকে ঠেলবে, বিকর্ষণ করবে, এই চার্জটা কি করবে? বিকর্ষণ করবে, যেহেতু এটা প্লাস। আচ্ছা, আর এদের দুজনে যদি দেখি, এ কি করবে? এদিকে ঠেলবে, বিকর্ষণ করবে, আবার এটাও প্লাস, তাহলে এদিকে বিকর্ষণ করবে। তাহলে এই আধানের মান এই আধানের মান সমান সমান, তাহলে এইটা আর এই ফোর্সটা একে অন্যকে কি করবে? ক্যান্সেল করে দেবে। তাহলে রেজাল্ট্যান্ট যে ফোর্সটা হবে সেটা কোন দিক বরাবর হবে? এই দিক বরাবর হবে, এই দিক বরাবর, তার মানে ওডি বরাবর, ঠিক আছে। তাহলে এটা কি বলেছে তোমার? হ্যাঁ, ওডি বরাবর, তার মানে অপশন অনুযায়ী তোমার হচ্ছে বিডি বরাবর, লব্ধি বলটা আমার হচ্ছে বিডি বরাবর, এই দিক বরাবর। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17-এ আহিত কণার ভর বলা আছে, তড়িৎ ক্ষেত্রের মান বলা আছে। তো কণাটা বলেছে যে উঠছেও না নামছেও না, তার কণাটির আধান কত হবে? তাহলে অবশ্যই তার যে ওয়েটটা আছে সেই ওয়েটটাকে ব্যালেন্স করছে কে? তড়িৎ ক্ষেত্রের জন্য যে ফোর্সটা। তাহলে এখানে আমার মেন প্রিন্সিপাল কি? এম জি ইকুয়ালস টু কিউই। ব্যাস, এবার আধান বার করতে বলেছে, মানে কিউ বার করতে বলেছে, তাহলে এম জি বাই হচ্ছে ই। এবার এম তোমার দেওয়া রয়েছে কত? 9.9 10⁻⁻15। আচ্ছা, জি তোমার কিছু দেওয়া আছে? জি দেওয়া নেই, তাহলে আমি এটাকে 9.10 ধরে নিই, চলো। বেশ, আর ইটা কত আছে? 3 × 10⁻⁴। তার মানে উপরটা করলে আমার 99, উপরটা করলে 99 আর এইটা 3, তাহলে কেটে গেলে হচ্ছে তোমার 33 ইন্টু 10⁻, এটাকে উপরে তুলো, এবারে উপরে তুললে হচ্ছে মোটামুটি 11 আসছে।
11 না, সরি, এটা মাইনাস, তাহলে -19, -15 আর এটা -4, তাহলে -19, তাহলে 33 পয়েন্ট এটা হবে অপশন বি। এটা মানে একই, এটা এত কুলম, এখানে পয়েন্টটা একবার এগিয়ে নিয়েছে, তাহলে এটা আসবে। বেশ, তারপরে চলো কোশ্চেন নাম্বার 18 কি বলেছে দেখি। কোশ্চেন নাম্বার 18 বলেছে যে আহ, তড়িৎ দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ হলো। আচ্ছা, তড়িৎ দ্বিমেরু, তাহলে এই কেসটা আমরা করেছিলাম ডেরিভেশনটা, এখানে মাইনাস কিউ ছিল, এখানে প্লাস কিউ ছিল, আর আমাকে বের করতে হতো লম্ব সমদ্বিখণ্ডক, মানে ঠিক এই লাইনটার এই পয়েন্টটায়, তাই তো? বেশ, তাহলে এটা একটু মনে করে নাও কিরকম কি করতাম। তাহলে এইখানে ইলেকট্রিক ফিল্ডের এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের অভিমুখ কোন দিকে হতো? এই দিকে, যেহেতু এটা মাইনাস চার্জ তাহলে এইদিকে আকর্ষণ করবে। এইখানে যদি প্লাস চার্জ রাখি একে কি করবে? রিপালশন করবে, এইদিকে ঠেলবে। বেশ, দিয়ে কি করতাম, এইগুলোকে দুটো কম্পোনেন্টে আমরা ডিভাইড করতাম, এই ভেক্টরটাকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করলাম, একইভাবে এই ভেক্টরটাকে, এইটাকে একটা এই দিকে হলো, একটা এই দিকে হলো, তাহলে এই কম্পোনেন্ট একে অন্যকে কি করে দিত? ক্যান্সেল করে দিত। তাহলে রেজাল্ট্যান্টটা আমার হচ্ছে এই দিক বরাবর হতো। তাহলে এটার অপশন অনুযায়ী চেক করো। বলেছে পি এর আচ্ছা, পি অনুযায়ী বলেছে, পি এর অভিমুখ কোন দিকে হয়? মাইনাস থেকে প্লাসের দিকে। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ হয় মাইনাস থেকে প্লাসের দিকে, তাহলে এটা বিপরীত দিকে হচ্ছে, তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 19। কোশ্চেন নম্বর 19 বলেছে সুষমভাবে আহিত ফাঁপা গোলকের কেন্দ্র থেকে আর দূরত্বে তড়িৎ প্রাবল্যের ইয়ের সঙ্গে যে সম্পর্ক। ফাঁপা গোলকের বাইরে তড়িৎ ক্ষেত্রের ভ্যালু কত হয়? ফাঁপা গোলকের বাইরে তড়িৎ ক্ষেত্রের ভ্যালু কত হয়? খুবই সহজ, ফাঁপা গোলক খেলে তার তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে 1/4πε0। ফাঁপা গোলকের মোট আধান কিউ বাই হচ্ছে যে ডিস্টেন্সটা আমরা বের করতে চাইছি, তাহলে ই এর সঙ্গে যে ডিস্টেন্সটা বার করতে চাইছি তার স্কোয়ার, তাহলে ই এর সঙ্গে আর এর যে রিলেশনটা হচ্ছে সেটা হচ্ছে এটা, তাহলে অপশন সি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। আচ্ছা, পরের কোশ্চেনটা সেম কোশ্চেন, শুধুমাত্র বলেছে যে গোলকটা হচ্ছে, না এটা ভেতরে, ভেতরে বলেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, নিরেট গোলক এবং তার ভিতরে তোমার তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সম্পর্ক চেয়েছে। তাহলে নিরেট গোলকের ক্ষেত্রে আমরা জানি ভিতরে তড়িৎ ক্ষেত্রের মান কত হয়, সেটা হচ্ছে কিউ আর বাই 4πε0 আর কিউব। তাহলে এখান থেকে আমরা জানি যে এটার রিলেশনটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ ডিস্টেন্স, তাহলে এটার রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। ঠিক আছে, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ। বেশ, এটা গ্রাফটা মনে পড়ছে, এই যে তোমার গোলকের যে গ্রাফটা সেটা কিরকম ছিল? ভিতরটা ছিল আমার এরকম লিনিয়ার হতো, আর তারপরে 1/r² অনুযায়ী ভ্যারিয়েশন হতো, সেই জন্য গ্রাফটা এইভাবে ফল করতো। তাহলে এখানে এইখান থেকে এইটুকু জায়গা চেয়েছে, তাহলে এখান থেকে বুঝতে পারছো যে তড়িৎ ক্ষেত্রটা ডিস্টেন্সের সঙ্গে হচ্ছে যে প্রপোর্শনাল ডাইরেক্টলি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি রাইট অ্যান্সার অপশন 20, কোশ্চেন নাম্বার 20 রাইট অ্যান্সার হচ্ছে ই প্রপোর্শনাল টু আর। আগে থিওরিটা অবশ্যই ভালো করে তোমাদের পড়া থাকতে হবে, না হলে বুঝতে একটু অসুবিধা হবে। তো আজকে আমরা 20 পর্যন্ত কমপ্লিট করে দিলাম, পরের দিন আবার তারপর থেকে আমরা করবো।